যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বহিষ্কারের ঘোষণা আসতে পারে বিজেপি থেকে। বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তবে এখানেই শেষ? সম্প্রতি তার ধর্মবিদ্বেষমূলক ও উস্কানিমূলক কার্যকলাপ সাধারণ জনগণ এবং নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই শুভেন্দু অধিকারী এ যদি জানোয়ার না হয়, মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানির সময় গরুর গোস্ত খায়, আবার টিফিন ক্যারিয়ারে করে নিয়ে আসে, রাত্রে আমি একটু পানি টেনি খাইতো, গরুর গোস্তের সাথে নাকি ভালো খাইতে পারে। কাঠগড়ায় আর কেউ নয়, তিনি স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই তিনিই নাকি একসময় মুসলিমদের বাড়িতে গিয়ে তৃপ্তি করে গরুর গোস্ত খেতেন। যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গো রক্ষা নামে কট্টর হিন্দুত্বের চাদর গায়ে জড়িয়েছেন। পুরোটাই কি প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী পটাক, এই কাঠের পটাক, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি। সিলেটের গোয়েনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আবার উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত। এবার সিলেট সীমান্তে আকস্মিক গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে গুলি ছুড়ে পার পায়নি তারা। হামলার জবাবে তাৎক্ষণিক পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির কড়া ও দৃঢ় প্রতিরোধে দ্রুতই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আজ আপনাদের সামনে দুটো খুব বড় এবং চমকে দেওয়ার মতো খবর নিয়ে এসেছি। প্রথম খবরটি হলো একটা বিশাল চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে। পুরো প্ল্যান তৈরি ছিল। এই নিচু মানসিকতার কাজের বিস্তারিত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ঘটনা প্রমাণ করছে যে এই দুই দেশের শত্রুতা এখন ঠিক কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। সাব্বাস কাকু সাবাস। দেশের জন্য যারাই কাজ করবেন, যতটুকুই করবেন, সেটা যেন আমরা খোলা দিলে প্রশংসা করব। আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া, যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব। এই দেশ আমরা কিন্তু চাই না। ঠিক এভাবেই ভারতের দাদাগিরি আর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে এক অকল্পনীয় এবং চরম অর্থনৈতিক যুদ্ধের ডাক দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি আর ভূ রাজনীতির মাঠে এমন হুঙ্কার এর আগে কেউ দিতে পারেনি। দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই ভয়ঙ্কর সমীকরণই বাস্তব রূপ নিতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া সব মহিলারা এসছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। তোমাদের তো মাথা তোমরা কেন বিক্রি করতে গরু মদ খেয়ে কিনতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আইনের উদ্দেশ্য ছিল পশুর সুরক্ষা, কিন্তু বাস্তবতার মারপ্যাচে সেই আইনই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের হাজারো হিন্দু খামারি ও পশু ব্যবসায়ী। ভারতে 14 বছরেরও কম বয়সী গবাদি পশুর জবাই নিষিদ্ধ করার কঠোর বিধিনিষেধ আজ খোদ সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক চাষিদের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় বা বুমেরাং হয়ে দেখা দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলা আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বিএনপির উপর জনগণের আস্থা একদম নাই হয়ে যাচ্ছে। তো দর্শক, বিএনপি ধীরে ধীরে লেজিটিমেসি ক্রাইসিসের দিকে যাচ্ছে। কারণ জনগণের আস্থা না থাকলে যে ম্যান্ডেট বিএনপি পেয়েছে সে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন আছে, যেটা কি আসলে সুষ্ঠু ভোট হয়েছে না ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট মেটিকুলাস ডিজাইন একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এনে দিয়েছে। লেজিটিমেসি ক্রাইসিস আছে। তারপরও যদি আমরা ধরে নিই যে না, যেভাবেই হোক বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতা এসেছে, সে নির্বাচন ফেয়ার হোক আর আনফেয়ার হোক, ক্ষমতা আসার পর এখন দেখতে পাচ্ছি যে জনগণের আস্থা বিএনপির উপর আর নাই। এমনকি বিএনপিকে যারা ভোট দিয়েছে তাদেরও আস্থার সংকট। তারা এখন আক্ষেপ করছে কেন ভোট দিলাম। তারা বলছে যে উই ফিল চিটেড। সবচেয়ে বড় প্রমাণ দেখাই, আওয়ামী লীগের সমস্ত লোকজন, আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট দিতে যায়নি, কিন্তু ভোটের যে টার্ন আউট রেট আমরা দেখেছি 12 ফেব্রুয়ারি নির্বাচনে, এটা যথেষ্ট সন্তোষজনক। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা পার্টিসিপেটরি ইলেকশন, স্পাইট অফ হ্যাভিং হিউজ কারচুপি। বিশেষ করে রেজাল্ট টেম্পারিং হয়েছে, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন, বাট ভোট সুষ্ঠু হয়েছে, মানে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে ওটা গণনায়। আরেকটা বিষয় আমি বলিনি এই আলোচনার ফাঁকে, কারণ আমার দর্শকদেরকে আমরা রাজনীতি অত্যন্ত গভীর থেকে বোঝাই। বিশেষ করে জামাত শিবির অনেক লোকজন আমাদের নিয়মিত দর্শক। অনেক সূক্ষ্ম এবং জটিল মেকানিজম আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে আমি শেখাচ্ছি। প্রথমে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যে বলি যে ডিপ স্টেট
আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি ডিজিএফআই, ডিপ স্টেট মানে বাংলাদেশের, এই যে ডিপ স্টেট শব্দটা বলি, হ্যাঁ বিদেশি ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট ইত্যাদি ইত্যাদি। তো বাংলাদেশের ডিপ স্টেট মানে কি? বাংলাদেশের ডিপ স্টেট বলতে আমরা বেসিক্যালি বুঝি ডিজিএফআই। এখন যখন বলবো যে ডিজিএফআই এই কাজটা করেছে, তখন ওটাকে ডিপ স্টেট বললো, ওই কাজটা আসলে সরকার করেছে। ডিজিএফআই যত মেকানিজম জামাতকে হারাতে, এগুলো সরাসরি ইউনুসের মেকানিজম, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুটা ভিন্ন ছিল। কারণ ডিজিএফআই কাগজে কলমে প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে, আর ইউনুস প্রধানমন্ত্রীর মর্যাদায় আছে। ডিজিএফআই চিফকে রিপোর্ট করতে হয় প্রধানমন্ত্রীর কাছে, নট সেনা প্রধানের কাছে। ডিজিএফআইকে আমরা অনেকে মনে করি যে এরা সেনা গোয়েন্দা, এবং আমরা একটা সময় সাধারণ জ্ঞান যখন পড়তে হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা বিসিএস, তখন কোনো কোনো বইতে এটা বলেছি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার নাম কি? উত্তর হচ্ছে ডিজিএফআই। না, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই না। আবার যেহেতু ডিজিএফআই হেডকোয়ার্টার কচুখাত ক্যান্টনমেন্টের মধ্যে, এতেও অনেকে মনে করেন, এবং ডিজিএফআই যারা চালায় বা কর্মকর্তা মহাপরিচালক এরা সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররাই হয়ে থাকেন। এই কারণে এই পারসেপশন যে ডিজিএফআই হচ্ছে সামরিক গোয়েন্দা, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, এটা মিথ্যা কথা। ডিজিএফআই প্রধানমন্ত্রীর, এটা ডিজিএফআই সেনাবাহিনী তৈরিও করেনি, ডিজিএফআই জিয়াউর রহমান তৈরি করেছিল, এবং ওটা প্রধানমন্ত্রী কার্যালয় থাকতো, কার্যালয়ের অধীনে আছে এবং এভাবেই চলে আসে। এবং ডিজিএফআই হেড অনেক কিছু প্রধানমন্ত্রী ডিজিএফআই এর মাধ্যমে করেন, যেটা সেনাপ্রধান জানেও না এবং তার জানা জরুরিও না, কারণ ডিজিএফআই রিপোর্ট করে প্রধানমন্ত্রীর কাছে। এই জন্য এই ডিজিএফআই যত আকাম, ওটা কিন্তু প্রধানমন্ত্রী করে, এটা অনেকে বোঝেন না। হ্যাঁ, এটাকে ডিপ স্টেট বলতে পারেন, কিন্তু ওটা কিন্তু প্রধানমন্ত্রী জানে। তার মানে সরকারি আকামের একটা উইং বা একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডিজিএফআই। যেমন হাসিনা ইসলামী ব্যাংক দখল করিয়েছে, কার মাধ্যমে? ডিজিএফআই এর মাধ্যমে। এখন ডিজিএফআই মনে হয় যেন আলাদা কিছু তারা দখল করেছে। আরে ডিজিএফআই এর মাধ্যমে তো হাসিনা কাজ করে, কারণ ডিজিএফআই প্রধান হচ্ছে হাসিনা। এখন ডিজিএফআই প্রধান তারেক রহমান, প্রধান বলতে মহাপরিচালক বলছে না, মহাপরিচালকের আব্বা, একদম মহাপরিচালককে যার কাছে রিপোর্ট করতে হয় তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। এই জন্য ডিজিএফআই যত আকাম করে সবকিছু প্রধানমন্ত্রী আকাম হিসেবে একদম এথিক্যালি কাগজে কলমে কনস্টিটিউশনালি দায়ী করা যায়। ডিজিএফআই এর গঠনতন্ত্র এটাই আছে। এরপরে আসেন এই ডিপ স্টেট যে নির্বাচনী মেকানিজম করে, এই মেকানিজমটা কি শুধু ভোট চুরি করে করে? অনেকে বলবেন যে এই যে আমরা বলি যে মার্কিন ডিপ স্টেট, বাংলাদেশি ডিপ স্টেট, ইন্ডিয়ান ডিপ স্টেট মিলে বিএনপিকে ক্ষমতা এনেছে, এর মানে কি তারা ভোট চুরি করে বিএনপিকে ক্ষমতা এনেছে? না, ভোট চুরি এটা একটা অংশ, কিছু কারচুপি হয়েছে, আর একদম যে ভয়াবহ কারচুপি হয়েছে তা না। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভালো নির্বাচনই হয়েছে। তারপরও আমরা বলবো বা বলি যে বিএনপিকে ক্ষমতা এনেছে মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়া, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এটা কিভাবে? এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই নির্বাচনে মারাত্মক কোনো কারচুপি আপনি দেখাতে পারবেন না, যাই বলেন না কেন। নির্বাচন ফেয়ার হয়েছে, এই জিনিসটা জামাতের আমিও ঠিকভাবে বোঝাতে পারি না। নির্বাচন ফেয়ার হয়েছে ঢাকার কিছু আসনে, এবং কিছু আসনে যেমন জামাত সরাসরি মামলা করেছে কয়টা আসনে? 30টা আসনে। 30টা সিট বেশি পেলে তো জামাতের সিট কয়টা হতো? 100। তাতে কি জামাত ক্ষমতা যেত? ক্ষমতার ধারে কাছেও যেত না, হয়তো কিছু সিট বাড়তো। আর যেসব আসনে জামাত ফলাফল অনিয়মের অভিযোগ করে মামলা করেছে, তাতে একদম রেজাল্ট পাল্টে যেত তা না, হয়তো বা জামাত আর কিছু বেশি ভোট পেবে। আর রেজাল্ট একদম ফলাফল পাল্টে যেত, এরকম ঘটনা যদি ঘটে থাকে, এটা 2-4টা আসনে। যেমন বলা হয়ে থাকে যে তারেক রহমান আসলে পরাজিত হয়েছেন এস এম খালেদুজ্জামানের কাছে, সেখানে হয়তো বা তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। এরকম আপনি সর্বোচ্চ 2-4টা জায়গায় পাবেন যে জিতিয়ে দিয়েছে বিএনপিকে। অন্য কোনো জায়গায় এরকম ভয়াবহভাবে জেতানো হয়নি। এখন অনেকে বলছেন জামাতের এই যে অল্প কিছু ব্যবধানে 5,000-10,000 ভোটের ব্যবধানে জামাতের এমপি হেরে গেছে। আরে জামাতের এমপি 5,000, 10,000, 1,000 ভোটের ব্যবধানে জিতেছে, এই সংখ্যাটা তো আপনারা খেয়াল করেন, এই সংখ্যাটা তো আরো বেশি। তার মানে নির্বাচন ফেয়ার হয়েছে, এটা বলা যায়। কারচুপি হয়েছে, তার মধ্যে ফেয়ার হয়েছে। কিন্তু তারপরও যে আমরা বলি, এই ব্যাখ্যাটা জামাতের অনেকে দিতে পারে না যে বিএনপিকে ক্ষমতা এনেছে মার্কিন ডিপ স্টেট, ভারত এবং ইউনুস মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে। এটা কিভাবে? এটা মূলত বিএনপিকে ক্ষমতা আনার প্রক্রিয়া ইউনুস সেই লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে শুরু করেছেন। সুইং ভোটার বা ভোটারদের প্রভাবিত করার মতো ব্যবস্থা ইউনুস নিয়েছেন। ইউনুস যেভাবে তারেক রহমানের সাথে মিটিং করেছেন, যেভাবে তারেক রহমানকে বাংলাদেশে এনেছে, যেভাবে তারেক রহমানকে প্রোটোকল দিয়েছে, এর মাধ্যমে অনেক সুইং ভোটারদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এই তো প্রধানমন্ত্রী, বা নির্বাচন যেরকমই হোক না কেন প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে, অতএব ভোটটা তারেক রহমানকে দিই। এইভাবে ইউনুস কারচুপি করেছে। এরপরে মার্কিন ডিপ স্টেট, ইন্ডিয়া, তারা টাকা পয়সা দিয়েছে। আবার বাংলাদেশি ডিপ স্টেট তারা জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই যে নির্বাচনের আগের দিন আপনারা যেটা দেখেছেন, ঠাকুরগাঁও জেলা আমির টাকা নিয়ে আটক হয়েছে, এটা নিয়ে তুলকামাল কাণ্ড, এতে জামাতের অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ জামাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা ঘটিয়েছে ডিজিএফআই। ডিজিএফআই তাদের দালাল সাংবাদিক জুলকারনাইন স্যারের মাধ্যমে প্রচার করিয়ে জামাতকে একটা বাস দিয়েছে। এরকম অনেক বাস আমির জামাতের কোনো একটা কথাকে মিডিয়া ডিপ স্টেটের ইনস্ট্রুমেন্ট তারা এইভাবে অপপ্রচার চালিয়েছে। এইভাবে কিন্তু কারচুপি হয়। যেমন আওয়ামী লীগের ভোটাররা সবাই বিএনপিকে ভোট দিয়েছে, ওর সুষ্ঠু ভোট। এখন আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিবে, এই সিস্টেমটাই করেছে ভারত, ইন্ডিয়ান ডিপ স্টেট। তারা আওয়ামী লীগকে ভোট আস্থার সহিত ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজন এখন বলছে যে আমরা তো প্রতারিত হয়েছি বিএনপিকে ভোট দিয়ে, বিএনপি ক্ষমতা এনে আমাদের তো বৈধতা দিচ্ছে না, ডাবল নিষেধাজ্ঞা দিচ্ছে, আমাদেরকে নির্যাতন করছে। তো এটা একটা প্রমাণ যে আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে তাদের, মানে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে বিএনপিকে, তাদেরই তো আস্থা নেই বিএনপি সরকারের উপর, আর সাধারণ জনগণের আস্থা নেই। বিশেষ করে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটের কারণে আরো আস্থা সংকট। তো এই পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ এই আলোচনাটা সামনে আছেন, সরকারের প্রতি মানুষের আস্থা নেই এবং যতটুকু আছে কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে, এবং সারা দেশে মব চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি। তো এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি,
এর সমাধান হচ্ছে জামাত ইসলামী সহ জাতীয় সরকার গঠন করা। বিএনপি একলা এই সমস্যার সমাধান করতে পারবে বলে মনে হচ্ছে না। বিএনপি ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন জামাত, এবং জামাত ছাড়া চীন সহ অনেক রাষ্ট্র এই সরকারকে হেল্প করতে চাচ্ছে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।